हाँ यहाँ कदम कदम लाखों हसीनाएं हैं প্রকৃতির মাঝে এরকম একটা সুইমিং পুল। হ্যালো। বালি ইন্দোনেশিয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আইল্যান্ড, ওয়ার্ল্ডের প্রায় সব দেশের ট্যুরিস্টদের অন্যতম পছন্দের জায়গা। বালির সি বিচ, দুর্দান্ত প্রকৃতি, কোরাল আইল্যান্ড, রাইস টেরিস, অ্যানশিয়েন্ট যুগের মন্দির, দু চাকা নিয়ে অ্যাডভেঞ্চার, রকমারি খাওয়া দাওয়া, সস্তা ট্রান্সপোর্টেশন, নাইট লাইফ, স্পা, শপিং, সব কিছু মিলিয়ে শুধুমাত্র 2023 সালে বালি ভিজিট করে ফেলেছে বিশ্বের প্রায় 52 লক্ষ ট্যুরিস্ট। আর দেশ অনুযায়ী পর্যটকদের সংখ্যাতত্ত্ব বিচার করলে অস্ট্রেলিয়ার পরেই রয়েছে ভারতীয় পর্যটকদের স্থান। ইয়ং জেনারেশন, কাপেল, হানিমুন দম্পতি, সবার ড্রিম ডেস্টিনেশন বালি। সেই বালির একটা জনপ্রিয় আইল্যান্ড নুসা পেনিদা। সাতই জুলাই 2024, সময় ঠিক সকাল 8:14। বালিতে আজ আমাদের দ্বিতীয় দিনের সকাল। আজকে আমরা এখান থেকে যাব হচ্ছে নুসা পেনিদা। 9টার সময় আমাদের বোট রয়েছে, এখন বেজে গিয়েছে 8:14। খুব তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। চটপট রেডি হয়ে নিয়ে আমি আর আমার সহযাত্রী ঘোষবাবু দুজনেই দুটো বাইক বুক করলাম গ্র্যাব অ্যাপ ইউজ করে। গ্র্যাব যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপের মাধ্যমে যেমন ট্যাক্সি বুক করা যায় তেমনি বাইকও বুক করা যায়। সময় সকাল 8:27। আমরা রওনা দিলাম। আর আমার এই 2 হুইলার হায়ার করতে খরচ হয়েছে 35,000 ইন্দোনেশিয়ান রুপিয়া। আমি গতকাল এয়ারপোর্টে এসে বলেছিলাম যে আমরা বালির ডেনপাসার এয়ারপোর্টে ল্যান্ড করেছি। তো ওই ডেনপাসার এটা হচ্ছে শহর, সেইখান দিয়ে আমরা এই মুহূর্তে যাচ্ছি। সকাল 8:30 বাজতে না বাজতেই দেখুন কীরকম ভিড়। মেলা যত পারবে ভিড় তত পারবে। আগামী দিনে যারা বালি বেড়াতে আসবেন সেই সব কাপেলদের জন্য টিপস, নিজেরা 2 হুইলার রেন্ট নিয়ে না হলে 2 হুইলার হায়ার করে ঘুরুন। এটা যেমন কম খরচ সাপেক্ষ তেমনি টাইম সেভিং। ফ্যামিলি নিয়ে যারা বেড়াতে আসবেন তারা 4 হুইলার ভাড়া নিয়ে ঘুরতে পারেন। সেক্ষেত্রে আপনারা সকাল 7টা থেকেই ট্রিপ শুরু করে দিন, কারণ বালির ট্রাফিক জ্যাম এতটাই মারাত্মক যে সারা দিন কেটে যাবে ডেস্টিনেশনে পৌঁছাতে। সময় ঠিক 9:02। গ্র্যাব বাইক আমাকে ড্রপ করে দিল সানুরে। এই সানুর থেকেই বোট পাওয়া যাবে হচ্ছে নুসা পেনিদা যাওয়ার। এখানে রাস্তার আশেপাশে বেশ কিছু দোকান রয়েছে যারা জিজ্ঞেস করছে যে নুসা পেনিদা যাবেন কি না, এখান থেকেও চাইলে বুক করা যায়। বাট আমরা কিন্তু এটা বুক করেছি ক্লুকের মাধ্যমে, KLOOK ক্লুক, সেমাবু হিল ফাস্ট বোট। এখানে টাইম আছে, সকাল 7:30 থেকে শুরু হয়ে যায় বিকাল 3টে পর্যন্ত। আর নুসা থেকে ফেরার টাইম হচ্ছে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। সানুর থেকে নুসা পেনিদা যাওয়ার বোট আপনারা স্পটে গিয়েও বুক করতে পারেন, কিন্তু আমার অভিজ্ঞতা বলে ক্লুক থেকে যদি আমরা বোট বুক করি সেক্ষেত্রে খরচ অনেকটাই কম। বলছে ইউ আর গেটিং লেট, রান রান রান। নাহলে রান মানে তো একটা সিনেমা দেখেছিলাম, আর সেই সাথে টাই কার্ড দিয়ে দিল। যে কোম্পানির বোটে আমরা যাচ্ছি সেসব আর কি নাম ধাম সব লেখা রয়েছে। শুধু ট্যুরিস্টের ভিড়টা একবার দেখুন। এমনিতে জুলাই মাস হচ্ছে বালির বেস্ট সিজন, মানে সিজন শুরু। আরও একটা টিপস দিচ্ছি, যদি আপনাদের এরকম প্ল্যান থাকে যে সকাল সকাল বেরিয়ে আপনারা নুসা পেনিদা আইল্যান্ড দেখে আবার বিকালবেলায় ফিরে আসবেন, সেক্ষেত্রে আপনারা চেষ্টা করুন আর্লি মর্নিং যে বোটটা যায় সেটা ধরার। গেট নাম্বার 1 আমাদের ছুট লাগাতে হবে। ওই কাছেই হয়তো আমাদের কোনো একটা বোট যেটা করে আমরা ট্রান্সফার হবো। मॉर्निंग मॉर्निंग लगता है बोट सफ़र सुहाना होने वाला है। आप लोगों को शायद समझ आ ही गया है रे। আমরা বোটের উপরে যাওয়ার চেষ্টা করছিলাম যাতে ভালো ভিউ পাওয়া যায়, বাট উপরে উঠতে গেলে বিয়ারের বোতল ধরাচ্ছে। বললাম বিয়ার তো বাবা চলে না, চা হলে ঠিক ছিল। উঠে পড়েছি বোটে। ভিড় কিছুটা এইরকম, চারিদিকে সব বিদেশি, তার মধ্যে আমরা দুজন ইন্ডিয়ান। আর সেই সাথে বলবো চেক দে ফটে। বোট চালু হলো না, মালপত্র বিক্রি শুরু। সানুর হারবার থেকে বালি সাগরের জলপথ ধরে পেনিদা আইল্যান্ডের এই বোট সফর মাত্র 45 মিনিটের। বান্দুং প্রণালী নুসা পেনিদাকে আলাদা করেছে এই বালি আইল্যান্ড থেকে। নুসা একটি সম্মিলিত দ্বীপপুঞ্জ বা জেলা। পাশাপাশি অবস্থিত নুসা লেম্বনগান, নুসা পেনিদা এবং নুসা সেনিনগান এই 3 আইল্যান্ডের সমষ্টি। এটা হচ্ছে নুসা পেনিদা জেটি ঘাট, যেখান থেকে বোটগুলো এসে পৌঁছায়। আবার এখান থেকে কিন্তু বোটগুলো ছাড়ে, টুরিস্টরা এখানে নেমে চলে আসবে। আর ওই টুরিস্টরা ওয়েট করছে পরবর্তী বোটের জন্য। সমুদ্রের এখানে কালার দেখুন। ওয়েদার বলছে এই মুহূর্তে নুসা পেনিদা তাপমাত্রা হচ্ছে 28 ডিগ্রি সেন্টিগ্রেড। মেঘ থাকবে, আকাশে মেঘ আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে যেটুকু রোদ গায়ে লাগছে না, প্রচণ্ড কড়া রোদ, প্রচণ্ড গাছ জ্বলিয়ে দিচ্ছে পুরো। টুপি পরতে বাধ্য হলাম, সানস্ক্রিনও লাগিয়ে এসেছি।
কিন্তু মনে হচ্ছে যে ঝলক নিয়ে এই ট্রিপ শুরু করেছিলাম, ফেরার সময় কালো ভূত হয়েই ফিরবো, কিছু করার নেই। যে সমস্ত ট্যুরিস্টরা এই আইল্যান্ডে আসছে তাদের জন্য এখানকার গভর্নমেন্ট একটা ফি রয়েছে, সেটা হচ্ছে 25,000 ইন্দোনেশিয়ান রুপিয়া পার পারসন। ইয়ালো কালো বলছে, হ্যালো বস, আমি শুনছি ইয়ালো কালো। আমি কিন্তু ভাই বাংলাতেই কথা বলবো এখানে, আপনাকেই তো খুঁজে বেড়াচ্ছি, আমি তো আপনাকেই খুঁজছি। কত ভাড়া এটার? নুসা পেনিদা এমনিতেই বড় একটা আইল্যান্ড, যেটা একদিনে ঘুরে দেখা হয়তো সম্ভব নয়। তবে এই আইল্যান্ড ঘোরার জন্য 2 হুইলার রেন্ট পাওয়া যায় অথবা 4 হুইলারও হায়ার করা যায়। আমাদের এই স্কুটিটা 24 ঘন্টার জন্য পড়ছে হচ্ছে 1,30,000 ইন্দোনেশিয়ান রুপিয়া। ভেতরে গেলে হয়তো কমে হয়ে যেত, বাট যেহেতু গরম লাগছে, রোদও প্রচুর লাগছে, আর আমাদেরকে হোটেলে গিয়ে ব্যাগপত্র রেখে বেরোতে হবে ফ্রেশ ট্রেশ হয়ে, তো আমরা আর এখান থেকে নিয়ে নিচ্ছি। এখানে ঘোরার জন্য এমনি ট্যাক্সিও রয়েছে। 2 হুইলার যখন আপনারা রেন্ট নিচ্ছেন, গাড়িটা কিন্তু ভালো করে দেখে নিন। এই গাড়িতে কিন্তু অনেক স্ক্র্যাচ ট্যাচ রয়েছে, এই যে এখানে ভাঙা টাঙা রয়েছে, পরবর্তীকালে কিন্তু বলতে পারে এরা যে ভেঙে দিয়েছেন। যেখানে বেশি ট্যুরিস্ট সেখানে বেশি ঝামেলা। এই যে স্কুটি নিয়ে ঘুরে বেড়ানোর জন্য যে পেট্রোল, সে পেট্রোল কিন্তু এরা দেবে না, পেট্রোল কিন্তু আমাদের আলাদা করে কিনতে হবে। এখানে পেট্রোল ভরার সঙ্গে সঙ্গে দেখে নেবো যেখানে পেট্রোল কত টাকা লিটার চলছে। এখানে 2 রকম পেট্রোল রয়েছে, একটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে স্পিড। নর্মাল যে পেট্রোল সেটা হচ্ছে 10,000 টাকা লিটার, আর যেটা স্পিড সেটা হচ্ছে 13,200 টাকা লিটার। তো 10,000 ইন্দোনেশিয়ান রুপিয়া সমান ভারতীয় 54 টাকা লিটার। মানে দুবাইয়ের থেকেও কিন্তু ইন্দোনেশিয়াতে পেট্রোলের দাম কম। রাস্তার দুই ধারে যেমন রয়েছে খাবারের দোকান, তেমনি রয়েছে 2 হুইলার রেন্টের দোকান, তেমনি রয়েছে সব স্পা পার্লার, স্পা মাসাজ। দারুণ জায়গা, দোকানপাট প্রচুর এখানে। মানে একটা আইল্যান্ড এত কিছুভাবে সাজানো, রাস্তাঘাট। এখানে হোটেল খুঁজতে গিয়ে একটু জিপিএস ম্যাপ গন্ডগোল করছিল, তো এখানে ঢুকে গিয়ে বলছি এটা কি এই নামের হোটেল? বলছে না না, এটা আমার বাড়ি। বললাম সরি আমরা রাস্তা ভুল করেছি, মানে রাস্তাটা বুঝতে পারছি না। বললো কাছেই চলে এসেছেন, সামনে গিয়ে জাস্ট ডান দিকে। রাস্তা তো ভাই সেই লেভেলের। এই পথের শেষে হয় ভালো কিছু পাবো, নাহলে ধোকা খাবো। ইন্টারনেটে বালি লিখে সার্চ করার পর যেরকম পরিবেশ আমরা দেখতে পাই, যেরকম সবুজে সবুজ, দূরে সমুদ্র, এই জায়গাটা ঠিক তাই। খুব সুন্দর একটা জায়গা। এই যে কটেজগুলো রয়েছে তার একটাতে আমরা থাকবো, আর এই সামনে আমাদের স্কুটির পার্কিং। এইদিকে কিন্তু প্রচুর কলা গাছও রয়েছে, যে গাছের সাথে আমরা সবাই পরিচিত। শুধু কলা কেন, ওদিকে নারকেল গাছও রয়েছে। মাঝে মধ্যে মুরগি ডেকে উঠছে ককর কক কক। এখানে ড্রোন উড়িয়ে নেব গুচ্ছের ফটো শট। স্যার আসুন, স্যার আসুন। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার। চেয়ার টেবিল আমার কাজ করার জন্য। এদিকে একটা মিরর রয়েছে, বিছানা খুব সুন্দর, এসি তো রয়েছে, একটা ছবিও রয়েছে। এক ঝলক বাথরুমটা দেখে নিই, একসঙ্গে 5-6 জন স্নান করা যাবে, কোনো অসুবিধা নেই, লাইন পড়ার ব্যাপার নেই। নুসা পেনিদাতে এখানেই হবে হচ্ছে আমাদের আজকের রাত্রিবাস, আর এখানে ওয়াইফাইও আছে। নুসা পেনিদাতে আমরা এই হোমস্টেটা বুক করেছি booking.com থেকে। আর এই সূত্র ধরেই বলবো, হোটেল কিংবা ফ্লাইট বুক করার জন্য কিন্তু আমি ব্যবহার করি হচ্ছে উইগো অ্যাপ। কারণ উইগো অ্যাপ হচ্ছে গ্লোবাল ট্রাভেল ব্র্যান্ড, যেটা কিন্তু বিভিন্ন কারেন্সি এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল। বিশেষ করে ইন্টারন্যাশনাল ফ্লাইট কিংবা ইন্টারন্যাশনাল হোটেল বুক করার জন্য কিন্তু উইগো অ্যাপ যথেষ্ট ইউজফুল। ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে মেক মাই ট্রিপ, ইজ মাই ট্রিপ, ক্লিয়ার ট্রিপ, এই যে সমস্ত অ্যাপগুলো রয়েছে, তো কোন অ্যাপ থেকে ফ্লাইটের টিকিট বুক করলে কতটা কম খরচে সেটা বুক করা যায়, সেটা কিন্তু খুব সহজেই কম্পেয়ার করে ফ্লাইটের টিকিট আপনারা বুক করতে পারবেন উইগো অ্যাপের মাধ্যমে। হোটেল বুকিংয়ের ক্ষেত্রে Booking.com, Airbnb, Agoda.com, এই যে সমস্ত অ্যাপগুলো রয়েছে বা সাইটগুলো রয়েছে, তো কোন অ্যাপ থেকে হোটেল বুক করলে হোটেল কম খরচে বুক করা যায়, সেটা কিন্তু খুব সহজেই কম্পেয়ার করে আপনারা বিভিন্ন জায়গায় হোটেলও বুক করতে পারবেন এই উইগো অ্যাপের মাধ্যমে। এছাড়াও উইগো অ্যাপের আরও কিছু ফিচার্স রয়েছে, যেমন হচ্ছে IRCTC ট্রেনের টিকিট বুকিং, ইভেন্ট বুকিং এবং ভিসা অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু উইগো অ্যাপ ইউজফুল। হোটেল কিংবা ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে কিন্তু ভালো রকম ডিসকাউন্টও পাওয়া যায়। উইগো অ্যাপের লিঙ্ক দেওয়া থাকলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, আপনারা ডাউনলোড করে ব্যবহার করে আমাকে কিন্তু অবশ্যই একটা ফিডব্যাক দিতে পারেন। যতক্ষণে কিছু খাবার দাবার আয়োজন আমরা করতে পারছি, ততক্ষণে আপনারা দেখে নিন এই জায়গার একটা ছোট্ট ড্রোন ফুটেজ। আমরা এতক্ষণ বসে বসে ঠিক করলাম যে নুসা পেনিটা আমরা কী কী দেখবো।
অ্যাকচুয়াল এই আইল্যান্ডটা এমনিতে অনেকটা বড়, সমুদ্রের মাঝখানে একটা আইল্যান্ড। এবার সেই আইল্যান্ডের চারিপাশে সমস্ত সি বিচ রয়েছে, এক একটা সি বিচ এক রকম সৌন্দর্য। কোথাও পাহাড় রয়েছে, কোথাও পাথর রয়েছে, কোথাও সুন্দর বিচ রয়েছে। এর মধ্যে থেকে আমরা রিভিউ পড়ে পড়ে কিছু বিচ এখানে সিলেক্ট করেছি। কিছু পড়বে হচ্ছে নর্থ সাইডে, কিছু পড়বে সাউথ সাইডে। আমাদের ঘোষবাবু একদম রেডি হয়ে গেছে। নুসা পেনিদা আইল্যান্ডের বিভিন্ন জায়গাগুলোকে গুগল ম্যাপে সাজিয়ে স্কুটির হ্যান্ডেলে মোবাইল মাউন্ট করে আমরা বেরিয়ে পড়লাম। তবে প্রথম গন্তব্য স্থানীয় কোনো একটা খাবারের দোকান, যেখান থেকে কিছু খাওয়া দাওয়া সেরে ফেলা। এখানে নানা রকম মাছও রয়েছে। আমি এখানে নিলাম হচ্ছে চিকেন, চেনা খাবার খাওয়াই ভালো, আর ডিম আর ভাত। আমরা বাজার চলতে হোটেলে এসি, এটাকে বলে পাইস হোটেল আমাদের ভাষায়। এখান থেকে নিয়েছি এরকম একটা শুকনো টাইপের চিকেন, একটা তো ডিম রয়েছে, আর এখানকার ভাত এখানে পাওয়া যায়। আর এই ভাতের সঙ্গে না কি একটা দিয়েছে চাটনি টাইপের, মারাত্মক ঝাল, মারাত্মক। ওই চিকেন ভাজা দিয়ে কোনো রকম ভাতটা গিলে নিই, যে তেলে বোধহয় মাছ ভাজে সেই তেলে চিকেনটা ভেজে দিয়েছে। খাবারটাকে সহ্য করে নিচ্ছি। আর এই খাওয়া দাওয়ার পর আমাদের এখানে বিল হলো হচ্ছে 65,000 ইন্দোনেশিয়ান রুপিয়া। নুসা পেনিদাতে এরকম মার্ট অনেক রয়েছে রাস্তার ধারে ধারে। তো এই মার্টে আমরা এসেছিলাম, এখান থেকে একটা জিনিস নিলাম আমাদের আর কি এর পরবর্তী সময় খাওয়া দাওয়া করার জন্য। আমরা এখানে নিলাম হচ্ছে 2 জলের বোতল, কারণ জল খেতে হবে, জল খাওয়া খুব কম হচ্ছে। সেই সঙ্গে নিলাম হচ্ছে 2 কোল্ড ড্রিঙ্কস, আর এগুলো নিলাম। এগুলো আমার খুব ভালো লাগে খেতে। এখানে আমাদের বিল হলো সব কিছু নিয়ে 47,000 ইন্দোনেশিয়ান রুপিয়া। নুসা পেনিদা আইল্যান্ড আয়তনে প্রায় 200 স্কোয়ার কিলোমিটার, সর্বোচ্চ উচ্চতা 1700 ফুট। পাহাড়ি পথের মতোই সবুজে ঘেরা চড়াই উতরাই রাস্তা। সমুদ্রের মাঝ বরাবর অবস্থানের কারণেই চলার পথে দেখা মিলবে কখনো সমুদ্র, কখনো বা সমুদ্র সৈকতের। তাদেরই মধ্যে একটা সাম্পালান সি বিচ। তবে এই সমুদ্র সৈকত আদতে একটা হারবার পয়েন্ট। এখান থেকে বোট ছাড়ে সানুর কিংবা কুসাম্বা যাওয়ার। এই কুসাম্বা নামটা নোট করে নিন যারা আগামী দিনে বালি প্ল্যান করছেন, কারণ বালির উবুদ থেকে এই কুসাম্বা পোর্ট খুবই কাছে এবং কুসাম্বা পোর্ট থেকে খুব সহজে নুসা পেনিদাতে আসা যায়। আর এই হারবার পয়েন্টটা সানুরের মতো ততটাও ক্রাউডেড নয়। এই পয়েন্টটা হচ্ছে নুসা পেনিদা নর্থের দিকে, আর আমরা যদি কাসুম্বা দেখি তাহলে সেটা হচ্ছে নর্থ আর নর্থ ইস্ট অফ বালি মেনল্যান্ড। আপনারা যদি নর্থ মানে উবুদ অথবা ইস্ট বালির এইরকম জায়গাগুলোতে থাকেন তাহলে কিন্তু আপনার এখানে আসা সুবিধা হবে, টাইম কম লাগবে। 20 মিনিট লাগবে হচ্ছে এইখানে আসতে। এই পার্টিকুলার যে সাম্পালান জায়গাটা আছে, চাঙ্গু, সেমিনিয়াক, তারপর কুটার দিকে থাকেন তাহলে সানুর কাছে পড়বে। সাম্পালান হারবার পয়েন্ট থেকেও 2 হুইলার রেন্ট পাওয়া যায় এবং খরচ অনেকটাই কম। আমরা যেটা 1,30,000 খরচ করেছি যে 24 ঘন্টা স্কুটি রেন্টের জন্য, এখানে হচ্ছে সেগুলো 70 থেকে 80,000। সাম্পালান বিচ দেখে আবারও পথ চলা শুরু। আঁকাবাঁকা পথ, মাঝে মধ্যেই উল্টো দিক থেকে গাড়ি ছুটে আসছে। এদিকে কেউ হর্ন দেয় না, তাই 2 চাকা চালানোর সময় সতর্কতা সবসময় প্রয়োজন। যদিও একটা সুবিধা এই যে ম্যাক্সিমাম ট্যুরিস্ট যারা পেনিদা আইল্যান্ড 1 ডে ট্রিপ রাখে তারা এই দিকটায় খুব একটা আসে না। এই পথে একটা মন্দির রয়েছে, গোয়াগিরি পুত্রী মন্দির। রিভিউ দেখে যা বুঝেছি এই গুহা মন্দির অনেকটাই ওই কুয়ালালামপুরের বাতু কেভের মিনি সংস্করণ। সারং না, ভুড়ির ওপরে সারং পরে নিলাম। এই সারংয়ের ভাড়া পড়লো ইন্দোনেশিয়ান কারেন্সিতে 10,000। আপনারা যারা আগামী দিনে বালি আসছেন না, যারা শর্টস পরে ঘুরবেন, আমি মেল ফিমেল সবাইকে বলছি এগুলো কিন্তু সঙ্গে একটা রাখবেন। যদি আপনারা সঙ্গে করে ক্যারি করেন তাহলে আলাদা করে রেন্ট নিতে হবে না, আর যদি ক্যারি নাও করেন তো এখানে কিন্তু রেন্ট পেয়ে যাবেন, যেটা আপনাদের সুবিধা সেটা করবেন। এগুলো বিক্রিও হয়, দাম পড়বে হচ্ছে 1,20,000 ইন্দোনেশিয়ান রুপিয়া। এই মন্দিরে প্রবেশ করার ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে, সেটা একবার দেখে নিন। এই জিনিস পরে সিঁড়ি চড়াটা একটু চাপেরই, বারবার আটকে যাচ্ছে জুতোর সাথে। সিঁড়ি কিন্তু খুব বেশি নয়, সিঁড়ি অল্পই, কিন্তু সিঁড়িগুলোর মধ্যে না খুব গ্যাপ আছে, আর খাড়াইও আছে রাস্তা থেকে, তার জন্য একটু হাফ ধরতে পারে। আর এই যে মন্দিরে প্রবেশ করার রাস্তা, এই দিক দিয়ে হচ্ছে এই গুহা, এখান দিয়ে যাওয়ার রাস্তা। সিঁড়ি ভেঙে মন্দিরে উঠলাম। মন্দিরে ওঠার পর এখানে কিছু পান্ডা টাইপের লোক রয়েছে। এই যে এরা কী করছে, এরা বলছে যে মন্দির দর্শন করতে গেলে, মানে গুহার ভেতরে দর্শন করতে গেলে 50,000 টাকা করে লাগবে। এবার ম্যাক্সিমাম ফরেনার আসছে, সব ফরেনারকে এখানে ডেকে বলছে 50, ওখানে নাম লেখাচ্ছে, টাকা জমা দিচ্ছে, তারপর ভেতরে যেতে বলছে। যারা দিচ্ছে টাকা তাদের করছে খাতির। ওইখানে ওই যে লোকটা বসে আছে না, ওখানে সব টাকা ফাঁকা নিচ্ছে। এক কথায় এটা একটা স্ক্যাম। মন্দিরের বাইরে কোনো অফিসিয়াল নোটিশ বোর্ডে কোথাও লেখা নেই যে এই গুহা দর্শন করতে গেলে টাকা লাগবে। 2-1টা রিভিউতে পড়েছি যে 20,000 আইডিআর পে করতে হয়েছে, কিন্তু 50,000 আইডিআরের কথা কোথাও নেই। ইনফ্যাক্ট এর জন্য মন্দির কর্তৃপক্ষ কোনো টিকিট বা টোকেন ইস্যু করবে না, পুরোটাই ব্ল্যাক মানি। আর এখানেই আমার আপত্তি রয়েছে। এটা স্বদেশ হোক বিদেশ হোক সব জায়গায় মোটামুটি একই রকম কেস। যার কাছ থেকে যেরকম টাকা পাঠিয়ে সেরকম টাকা লুটছে। আর বিদেশিরা তো আসে, ওরা তো টাকার কোনো ব্যাপার নাই, টাকা ওরা প্রচুর খরচ করে সব জায়গাতেই। তাই আমি মালদ্বীপসকে কথা বলেছিলাম যে ওখানে ইন্ডিয়ানদের থেকে বিদেশিদেরকে, মানে ফরেনারদেরকে বেশি ওরা প্রায়োরিটি দেয়, কারণ ডলার খরচ করতে পারে, ভালো রকম টিপস দেয়। এতটা সিঁড়ি ভেঙে উঠবো, তারপরে আবার টাকা দিয়ে দর্শন করবো। ব্যাক টু নেক্সট ডেস্টিনেশন।
আমাদের পরবর্তী গন্তব্য নুসা পেনিদা ডায়মন্ড বিচ এবং আতু বিচ। রাস্তার দুই ধারে রয়েছে ঘন জঙ্গল, মাঝে মধ্যে ট্যুরিস্টদের দেখা মিলছে। ছোটখাটো দোকান কিংবা রেস্তোরাঁ সেগুলো রয়েছে। জিপিএস ম্যাপ এখানে খুব ভালো মতোই কাজ করছে। উপগ্রহ চিত্র দেখলে এই পাহাড়ে ঘেরা পথঘাট সম্পর্কে ধারণা অনেকটাই স্পষ্ট হয়ে যায়। সমুদ্র আর আইল্যান্ড এই দুটো শব্দকে বাদ দিলে আমাদের পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের সঙ্গে এই যাত্রাপথের হুবহু সাদৃশ্য রয়েছে। কয়েক কিলোমিটার অন্তর অন্তর পথ নির্দেশিকাও রয়েছে, অর্থাৎ রাস্তা হারাবার কোনো ভয় নেই। সময় বিকাল 4:40, অনেক পথ চলে আমরা অবশ্যই পৌঁছালাম নুসা পেনিডার আরও দুটো বিচ, একটা হচ্ছে ডায়মন্ড বিচ, একটা হচ্ছে আতু বিচ। রাস্তা খুব সুন্দর, চারিদিকে প্রচুর গাছ, একদিকে সমুদ্র, ভালো লাগবে। নেচার যারা ভালোবাসে নেচার খুব এনজয় করতে পারবেন। কিন্তু যারা টু হুইলার নিয়ে আসছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে যে রাস্তা কোথাও কোথাও খুবই স্টিফ, একদম খাড়াই উঠতে হচ্ছে। যেরকম পাহাড়ি বাঁকে উঠতে হয় ওরকম পাহাড়ি বাঁক বেয়ে উঠতে হচ্ছে। ওখানে কিন্তু বাইককে ঠিকঠাক চালাতে হবে। আবার কোনো কোনো জায়গায় রাস্তা খুবই ডাউন, তখন ওই ব্রেক ধরে 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 নামতে হবে। সো এনার্জি সাথে নিয়ে আসবেন, আস্তে সুস্তে আসবেন, ঠিক পৌঁছে যাবেন। আর রাস্তা হারানোরও ভয় নেই জিপিএস কাজ না করলেও, কারণ একটাই রাস্তা এবং রাস্তার মাঝে মাঝে কিন্তু সাইনবোর্ড রয়েছে যেখানে নির্দেশ করা রয়েছে কোন দিকে আতু বিচ এবং কোন দিকে ডায়মন্ড বিচ। এখানে টু হুইলার পার্কিং যারা নিয়ে এসছে স্কুটি, তাদের পার্কিং চার্জেস হচ্ছে 5,000 ইন্দোনেশিয়ান রুপিয়া। এই হচ্ছে ডায়মন্ড বিচ যাওয়ার রাস্তা। ওয়েলকাম টু ডায়মন্ড বিচ। বাইরে টিকিট কাউন্টার ছিল, তো দেখলাম ওখানে টাকা পয়সা কিছু নিল না, মানে কোনো লোকটোক নেই। তো আমরা তো সাইড দিয়ে চলে এলাম, কেউ কিছু বললেও না। এই দুটো জিনিস কতদিন ধরে দেখেছি ভিডিওতে, ছবিতে, তখন জানতাম না যে এটা ডায়মন্ড বিচ আর আতু বিচ। সমুদ্রের জলের কালারটা কি, চারিদিকে পাহাড়ে ঘেরা আর এইদিকে হচ্ছে সমুদ্র। ওইখানেও যাওয়া যায় কিন্তু এখন ভাটার জন্য, ওই নিচেও যাওয়া যায় কিন্তু এখন ভাটার জন্য জল অনেক পিছিয়ে গেছে, ওই জন্য নিচে আর টুরিস্টরা এখন নেই। কিন্তু যখন জোয়ার হয় না তখন জল অবধি চলে আসে। ওই জায়গাটা অনেকটা প্রাইভেট বিচের মতো। অনেকে এখানেই বসে পড়েছে, সবাই বসে বসে ভাবছে যে আদৌ নিচে যাওয়া সম্ভব। নুসা পেনিদা আইল্যান্ড ঘুরতে ঘুরতে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই জায়গা সবার জন্য নয়, বিশেষ করে যাদের সাথে ফ্যামিলি রয়েছে, বয়স্ক মানুষ কিংবা ছোট বাচ্চা। কারণ এই আইল্যান্ডগুলো সমুদ্র সৈকত থেকে অনেকটাই উপরে। সিঁড়ি দিয়ে নিচে নামলে সমুদ্রকে স্পর্শ করা যায় ঠিকই, কিন্তু সেটা যেমনি সময় সাপেক্ষ তেমনি পরিশ্রম সাপেক্ষ। কিন্তু এই সিঁড়িগুলোতে সমস্যা একটাই, এখানে বালি আছে অনেক, কাজে সেরকম ক্রক্স বা জুতো পরে আসতে হবে, নাহলে কিন্তু স্কিড করতে পারে। সবাই এখানে ফটো তুলছে, অনেকটা নিচে। অনেকে সিদ্ধান্ত নিতে পারছে না নামবো কি নামবো না, কারণ মনে হচ্ছে কাছে কিন্তু অনেকটাই নিচে। আর ভিউ কিন্তু ওপর থেকে সুন্দর, আর সেই সঙ্গে মাতাল করা হাওয়া। আর সেই অর্থে দেখতে গেলে একটা সি বিচ ঘুরে দেখতে অন্তত ঘন্টা দুয়েক সময় লেগে যাবে। খুব অল্প সংখ্যক ট্যুরিস্ট যারা নিচে সমুদ্রে স্নান করছে কিংবা ঘন্টার পর ঘন্টা সি বিচে অতিবাহিত করছে, তাদের কাছে নুসা পেনিদা হলিডে কাটানোর ডেস্টিনেশন, কোনো ট্যুরিস্ট পয়েন্ট নয়। অধিকাংশ ট্যুরিস্ট যারা আসছে তারা ফটো তুলছে, আবারও ফিরে যাচ্ছে। ড্রোন শটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি পাহাড়ের গা ঘেঁষে তৈরি করা হয়েছে খাড়া সিঁড়িপথ, যা ধরে নিচে নামতে হবে। নামার থেকেও ওপরে উঠে আসা কঠিন। অনেকেই অর্ধেক পথ গিয়ে ফটো তুলে আবারও ফিরে আসছে। এ তো গেল আমার অভিজ্ঞতা। এবার একবার পাখির চোখে দেখে নেওয়া যাক এই ডায়মন্ড বিচ এবং আতু বিচের আশেপাশের সৌন্দর্য। ডায়মন্ড বিচ দেখে নেওয়ার পর পাশেই রয়েছে 1000 আইল্যান্ড। 1000 আইল্যান্ড অর্থাৎ 1000টা দ্বীপপুঞ্জ আর কি, কিন্তু এখানে 1000টা দ্বীপপুঞ্জ নেই, এখানে ছবি তোলার সুন্দর জায়গা রয়েছে। আর যেটা ডায়মন্ড বিচ থেকে দেখা যায় এখান থেকেও সেটা দেখা যায়। একটা জিনিস স্পষ্ট করে বুঝে নিতে হবে যে এই আইল্যান্ডে মানে নুসা পেনিডাতে আপনি যাই দেখছেন সেটা কিন্তু একটাই সমুদ্র ঘিরে, একটা সমুদ্র ঘিরে নানা রকম বিচ আর তার নানা রকম নাম, তার নানা রকম গঠন। হাওয়া মারাত্মক দিচ্ছে, আকাশে মেঘ হয়ে এসছে, বৃষ্টি আসবে কিনা সেটা আমি ভাবছি। প্রাকৃতিক সৌন্দর্য নিঃসন্দেহে ভালো, এটা নিয়ে কোনো কথা হবে না। ছবি তোলার জন্য তো দুর্দান্ত জায়গা, এরকম সব বসার জায়গা করা রয়েছে। এই জায়গায় বসে ভিউজ কিছুটা এরকম। এটাই হচ্ছে 1000 আইল্যান্ড। এই যে রাস্তা রয়েছে নিচে, এখানেও সিঁড়ি বেয়ে নিচে নামা যায়, কিন্তু সমস্যা একটাই, সেটা হচ্ছে যে অনেকটা নিচে নামতে অনেকটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, আর এতেই কিন্তু অনেকটা সময় খেয়ে নেবে। প্রত্যেকটা বিচে কেউ যদি মনে করে আমি গিয়ে ওখানে ছবি তুলবো, ভিডিও করব,
বা সেখানে খানিকটা সময় কাটাবো, তাহলে কিন্তু অনেকটা সময় হাতে রাখতে হবে। ধরুন একদিনে আপনার 2 কি 3টে বিচ হলো। সবাই যারা ওয়ান ডে প্রোগ্রামে আসে টুরিস্টরা, তারা বেশিরভাগই ওই ওয়েস্টের দিকে থাকে, ওয়েস্টের দিকেই যায়। ওই জন্য ওখানে ভিড় প্রচুর হয়, ছবি তোলার জন্য বিশাল লাইন পড়ে। ওই জন্য আমরা আজকে ইস্টের দিকে এসেছি। আগামীকাল ভোরবেলা বেরিয়ে আমরা ওয়েস্টের দিকটা কভার করবো, যতগুলো জায়গা দেখার দেখে তারপরে আমরা আবার ওখান থেকে ব্যাক করব। কথার মাঝে খেয়াল করিনি সূর্য অনেক আগেই অস্তাচলে গিয়েছে। আমাদেরও ফিরতে হবে প্রায় 28 কিলোমিটার পথ। প্রায় নির্জন জঙ্গলে ঘেরা এই পাহাড়ি পথে সময় লেগে যেতে পারে কমসে কম 1.5 ঘন্টা। এদিকে আকাশে ধীরে ধীরে জমা হচ্ছে অসময়ের মেঘ। আইল্যান্ড বলেই হয়তো এখানকার আবহাওয়া প্রায় চরিত্র বদল করে। দিনের বেলা যেখানে শরীর ঝলসে দেওয়া গরম, রাত বাড়লেই সেখানে আবার শিশিরও পড়ে। নির্জন রাস্তাঘাট, আশেপাশের জঙ্গল থেকে টানা ঝিঝি পোকার ডাক, মাঝে মাঝে ডেকে উঠে আবারও চুপ করে যাচ্ছে নাম না জানা কোনো পাহাড়ি পাখি। ভরসা বলতে মনের জোর আর আমাদের 2 হুইলারের তীব্র আলো। পথে কোনো কোনো জায়গাতে মোবাইলে নেটওয়ার্কও বিচ্ছিন্ন। অফলাইনে ডাউনলোড করে রাখা গুগল ম্যাপ এখন আমাদের সঙ্গী। সমুদ্র উপকূল থেকে উঠে আসা ঠান্ডা হাওয়া মাঝে মধ্যে শরীরে শিহরণ জাগাচ্ছে, যেন কত শত অশরীরই আমাদের পেছনে ধাওয়া করেছে। অত্যন্ত সতর্কতার সঙ্গে পাহাড়ি রাস্তার বাঁক কিংবা চড়াই উতরাইগুলো পার করে আমরা চলেছি। গন্তব্যে পৌঁছাতে যখন প্রায় 11 কিলোমিটার পথ বাকি, তখন একটা লোকালয় দেখে আমাদের গাড়ি দাঁড় করালাম। জিপিএস ম্যাপের ভরসায় আর আকাশের নক্ষত্র দেখে ফুল অ্যাডভেঞ্চার, আর সেই সঙ্গে ঠান্ডাও মারাত্মক লাগছে। সব কিছু চার্জও শেষ হচ্ছে, ক্যামেরা, মোবাইল। পাহাড়ি রাস্তা, উঁচু নিচু, তারপরে টার্নিংগুলো আসছে, লোকজন নেই তো, একটু সাবধানে গাড়ি চালাতে হচ্ছে। গন্তব্যের যখন প্রায় পৌঁছে গিয়েছি, তখন পথের ধারে দেখা পেলাম বেশ কয়েকটা রেস্তোরাঁর। রাতের খাওয়া দাওয়াটা বাইরেই সারতে হবে, কারণ আমরা যে হোমস্টেতে রয়েছি সেখানে খাওয়া দাওয়ার কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না। তবে তার আগে অর্ডার দিচ্ছি যে কফি, কারণ এত ঠান্ডা লেগেছে না গাড়িতে, মানে স্কুটিতে, সর্দি জমে গেছে ভেতরে। আর সেই সময় মানে কী বলবো, এনার্জি ডাউন। প্রায় আধ ঘন্টা সময় ধরে অপেক্ষা করার পর খাবার অবশেষে এলো। এখানে যারা খেতে আসে না, তারা তো সব ফরেনাররা অল্প অল্প খায়। মানে আমার মতো পাবলিক যদি আসে, এইটুকু ভাত খেয়ে কী হবে, আমাদের রাত্রে আবার খেতে হবে। ইন্দোনেশিয়ার কিছু লোকাল ফুড অর্ডার করেছিলাম। দাম অনুপাতে খাবারের কোয়ান্টিটি যথেষ্ট কম। অবশ্য এও হতে পারে এই রেস্টুরেন্টে যে সমস্ত টুরিস্টরা আসে তারা অল্প অল্পই খায়। যাই হোক, সব কিছু খেয়েও না তো ভরলো পেট, না ভরলো মন। তবে 1 কাপ কফি আর 3-4 রকম আইটেম নিয়ে বিল যা হলো তাতে মাথা গরম। ভিডিওর এইটুকু অংশ দেখে আপনারা যারা ভাবছেন যে নুসা পেনিটা খুবই কস্টলি, একেবারেই তা নয়। আসলে রাতের অন্ধকারে আমরা রেস্টুরেন্টটাই ভুল চুজ করেছিলাম। আর খুঁজলে এও পাওয়া যাবে যে এই অঞ্চলে ভারতীয় রেস্তোরাঁও রয়েছে। হোমস্টেতে যখন ফিরলাম তখন রাত অনেকটাই। ক্লান্ত শরীর, সঙ্গে ব্যোমকেশ বক্সির গল্প আর নিস্তব্ধ রাত, সব মিলিয়ে আবারও 9 ঘন্টার ঘুম। 8ই জুলাই ঠিক সকাল 8:13 26 ডিগ্রি তাপমাত্রাকে সঙ্গী করে শুরু করলাম নুসা পেনিদাতে আমাদের দ্বিতীয় দিনটা। বালি ট্যুরটা করেছিলাম আমি অনেকে রিকোয়েস্টে। অনেকেই আছে যারা আনম্যারিড, যারা বিয়ে শাদী করবে, আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল, দাদা হানিমুনে যেতে চাই বালি, তুমি একটা বাজেট ট্যুর প্ল্যান দাও, বা একটা বাজেট প্ল্যান করে দাও, বা একটা ব্লগ দেখাও। তো সেই জন্যই বালিকে আমি চুজ করেছিলাম। আমার দিক থেকে আমি বলবো যে বালি যারা হানিমুনে আসবে, হানিমুন কাপেল, তাদের জন্য সত্যি সুন্দর জায়গা। শুধু হানিমুনই বলে নয়, যারা কাপেল, যারা দুজনে বেড়াতে আসতে চাইছে, খুব ভালো সময় কাটাতে চাইছে, দেশের বাইরে বিদেশি একটা ভাইব পেতে চাইছে। কারণ থাইল্যান্ড যে অর্থে ভিড়, থাইল্যান্ড গিয়ে আর সেই ফিলিংসটা এখন আর আসবে না। থাইল্যান্ড এখন প্রচুর ভিড়, প্রচুর ভারতীয় ওখানে, প্রচুর টুরিস্ট ওখানে, প্রচুর ভিড় ওখানে। এদিক থেকে বালি এখনও তার প্রকৃতিকে ধরে রেখেছে, তার নেচারকে ধরে রেখেছে। আর সেই সাথে যারা এখানে ভালো সময় কাটাতে চান, নিজেদের মধ্যে ভালো মুহূর্ত কাটাতে চান, একটু উষ্ণতা, একটু দুষ্টুমি, একটু খুনসুটি, একটু ভালো লাগা, একটু কাছে আসা, একটু ছোঁয়া, এরকম যারা পেতে চান, তাদের জন্য এখনও কিন্তু বালি আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশন। যারা কাপেল বিয়ের আগে বেড়াতে আসতে চান বা বিয়ের পরে বেড়াতে আসতে চান, চলে আসুন, কোনো ব্যাপার না, খুব সুন্দর লাগবে। প্রথমেই আমাদের গন্তব্য হচ্ছে কেলিংকিং বিচ। এটা নুসা পেনিদার একটা খুব পপুলার টুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট। যারা আসে তারা সবাই আগে ওখানেই যায়, যারা ওয়ান ডে ট্রিপে আসে বা ডে ট্রিপে আসে। তো সেই কেলিংকিং বিচে আমরা যাচ্ছি, যেটা হচ্ছে এখান থেকে 13 কিলোমিটার। জিপিএস অন করবো, জিপিএস সব জায়গায় কাজ করে, তো ওই জন্য রাস্তা হারাবেন না। প্রত্যেকটা স্কুটি যে রেন্ট দিচ্ছে, প্রত্যেকটা স্কুটির সামনে মোবাইল লাগানোর জায়গা আছে, সেখানে ম্যাপটা অন করে নিন। যদি নেট না থাকে বা নেটের সমস্যা হয়, আগে থেকে অফলাইন ম্যাপে ডাউনলোড করে রাখুন। নুসা পেনিদায় এসে কোন কোন জায়গায় দেখা যেতে পারে তার কিন্তু গুগল যে ম্যাপ, তার যে লিঙ্ক, সেটা কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, যাতে আপনাদের সুবিধা হয় ওই ম্যাপটাকে দেখে প্ল্যানিংটা করে নিতে। সঙ্গে আপনারা আরও কোনো জায়গায় অ্যাড করতে পারেন বা রিভিউ দেখে রিমুভও করতে পারেন। দুজনে মিলে বেরিয়ে পড়ুন গান করতে করতে, এই পথ যদি না শেষ হয়। কেলিংকিং বিচে এন্ট্রি করার জন্য এখানে পার্কিং রয়েছে 5000। সময় সকাল 9:13। আমরা পৌঁছে গেলাম কেলিংকিং বিচের কাছে। এখানে পার্কিং রয়েছে, পার্কিংয়ে রেখে দিলাম স্কুটি। সকাল হতে না হতে ভিড় শুরু হয়ে গেছে। আর এখানে কোনো একটা দোকান থেকে গান ভেসে আসছে, ওং ভূর ভুবঃ স্বহা,
শুনে ভালো লাগলো। আর এখানে এই পরিমাণে রোদ না, এখান থেকে কিন্তু এরকম বড় বড় টুপিগুলো কিনে যেতে পারে, গোল গোল টুপিগুলো। এই বিচটা যে জনপ্রিয় সেটা আশেপাশের দোকানপাট দেখে বোঝা যাচ্ছে। যেখানে পার্ক করলাম সেখান থেকে 300 মিটার মতো রাস্তা হাঁটতে হবে। সকাল থেকে ভিড় ট্যুরিস্টদের। কেলিংকিং বিচে পৌঁছে দেখি এখানেও একই কেস। ট্যুরিস্টরা কনফিউশনে যে নিচে নামবে না ওপর থেকে ফটো তুলে ফিরে যাবে, কারণ সমুদ্র সৈকত এখানেও নিচে। গতকাল যখন ডায়মন্ড বিচে গিয়েছিলাম সেখানে যেরকম সমুদ্রের মাঝখানে ছোটো ছোটো আইল্যান্ড বা পাহাড় রয়েছে, এখানেও ঠিক তাই সেম। টুরিস্টরা সবাই নামছে, অনেকটা নিচে নামতে হবে। ওইখানে মানুষগুলো পৌঁছে গিয়েছে আর এই রকম চলে গিয়েছে রাস্তা। আমি ভিডিওতে সকালবেলা একটা কথা বলেছিলাম যে কাপেলদের জন্য বালি, ইয়ং জেনারেশনের জন্য বালি। সত্যি কথা বলতে বয়স্ক মানুষদেরকে আমি কখনো মানে নুসা পেনিডা বা বালির এইসব জায়গা রেকমেন্ড করবো না, আমার মা বাবাও করবো না। কারণ আমরা যখন কোনো সমুদ্র তীরবর্তী জায়গা দেখতে যাই, সবাই চাই সমুদ্রের ধারে গিয়ে ছবি টবি তুলবো। সব বয়সের মানুষই চাই, সবার কাছে সমুদ্র একটা আনন্দের। সবাই সমুদ্রকে এক একটাভাবে ফিল করে। ওই ওপর থেকে নেমে এলাম ঘুরে ঘুরে, ওই ওপর থেকে মানুষজন নামছে। এই রকম কিছু সিঁড়ি, নামতে নামতে এই রকম গ্যাপ, একটা সিঁড়ির সাথে মাটির এরকম গ্যাপ। আর মানুষজন পৌঁছেছে কোথায়? ওইখানে। ওখানে গিয়ে সবাই স্নান করছে, মজা নিচ্ছে। ওখানকার সৌন্দর্য সত্যি অপূর্ব, এত সুন্দর জলের কালার, রোদ পড়েছে, সত্যি সুন্দর লাগছে। কিন্তু ওখানে যাওয়াটাই বিশাল চাপের। এদের হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, বয়স্ক মানুষ, হার্টের প্রবলেম, তারা নামা ওঠা কেমন করে করবে? আর এই একটা জায়গায় নেমে একটা জায়গায় উঠে দেখতে দেখতে মোটামুটি আপনার 2 ঘন্টা শেষ। যদি আপনি সময় বাঁচাতে চান তাহলে আমি বলবো যে ওপর থেকে সব কিছু দেখে ফিরে যান, আরেকটা জায়গা দেখুন। আর যদি মনে করেন না আমি সমুদ্রে ধারে যাব, ছবি তুলবো, কখনো প্যারের মতো শ্যুট করবো, তাহলে ভাই নামা ওঠা করতে হবে, সময় যাবে। তবে যারা কাপেল আসছেন, বিশেষ করে ছেলেরা, তারা একটু সাবধান। কারণ প্রচুর সুন্দরের এখানে এসে বিভিন্ন দেশ থেকে, ব্যাপক ব্যাপক দেখতে। তো তাদের দিকে তাকালে তারা করে মুখ বেড়ায় না, হ্যালো হাই স্মাইল দেবে। আর সেটাই না, এখানে এসে ধাক্কা লাগবে কলিজাতে। এবার আপনি যার সাথে আসছেন, আপনার ফিমেল পার্টনার, তারাতে মারও খেতে পারেন, ঝগড়া হতে পারে। তার জন্য মোটা চশমা ইউজ করুন আর চোখ সবসময় ওপরে রাখুন। কেলিংকিং বিচ থেকে এবার আমাদের গন্তব্য ব্রোকেন বিচ। একটা সি বিচ থেকে আরেকটা সি বিচ কমপক্ষে 10 কিলোমিটার দূরে। প্রত্যেকটা সি বিচে রয়েছে পার্কিং চার্জেস। 2 হুইলারের জন্য 5,000 আর 4 হুইলারের জন্য 10,000 ইন্দোনেশিয়ান রুপিয়া। ভিড় শেষ কথা নয়, সেই সাথে রাস্তার যার অবস্থা, এখানে যে স্কুটি চালাবে তার অবস্থা খারাপ। সময় সকাল 10:37। প্রচুর যুদ্ধ করে আমরা এসে পৌঁছালাম ব্রোকেন বিচে। এখানে 2টো বিচ পরপর আছে, ব্রোকেন বিচ আর হচ্ছে অ্যাঞ্জেল বিলাবং। রাস্তা যদিও ঠিকঠাক, কিন্তু এত ভিড় না। আর যখন আমরা ট্যুরিস্ট স্পটে পৌঁছাচ্ছি, যে জায়গায় এগুলো না, সেগুলো অনেকটা ওপর থেকে নিচে সমুদ্র। এবার সেই খাড়া রাস্তা, কোথাও রাস্তা ভাঙা, যে চালাচ্ছে তারও কষ্ট, যে বসে আছে তারও কষ্ট। ওই জন্য যারা ওয়ান ডে ট্রিপ করে তারা কিন্তু এখানে এসে গাড়ি নিয়ে নেয়। গাড়ি আপনারা বালি থেকেও বুক করে আসতে পারেন ক্লুকের মাধ্যমে, অথবা এখানে এসেও বুক করতে পারেন। যে ব্রোকেন বিচের কথা বলছিলাম, এই হচ্ছে সেই ব্রোকেন বিচ। জাস্ট ভিড় দেখুন, টুরিস্টরা সব একদম ঝাঁকে দাঁড়িয়ে পড়েছে এখানে। ওই পাহাড়ের মাথায়, পাথরের মাথায়। জায়গাটা অপূর্ব, এ নিয়ে কোনো সংশয় নেই, কিন্তু ভিড়ও সেই লেভেলের, হাওয়াও সেরকম। এই জায়গাটার নাম হচ্ছে এঞ্জেলস বিলাবং। এখানে চারিদিকে প্রচুর এঞ্জেলস, সবাই এঞ্জেলসদের ছবি তুলছে। আমার চোখেও ধরা পড়ছে এঞ্জেলস। হ্যাঁ, यहाँ कदम कदम लाखों हसीनाएं हैं। কি দেখবো আর কি দেখাবো? মানে 1 সেকেন্ড কাকা, 1 সেকেন্ড।
কাকাদের অত্যাচারে জীবন শেষ। বাবা ওকে 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 নো প্রবলেম ওকে আবার ওয়েট মিনিটস আপ টু মি। অ্যাঞ্জেলস বিলাবংয়ের ছবি তুলতে গিয়ে পুরো জীবনটাই বিলা হয়ে গেল। এখানে ছবি তোলার নেক্সট লেভেলের ভিড়। যারা গাড়ি টাড়ি নিয়ে এসছে, ড্রাইভার ছবি টবি তুলে দেওয়ার কাজ করে, তারা এই জায়গাটাকে মোটামুটি ঘিরে গেছে। ওখানে বলছে সাইডে সাইডে, এখন এখানে ফটোগ্রাফি চলছে। এখানে আমাকে আমার ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে হবে। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি, जो भी है ये सिलसिले ऐसे ही चलते रहे। টুরিস্টরা সবাই এখানে ফটোগ্রাফি করছে, ভিডিওগ্রাফি করছে, নেচারকে এনজয় করছে, ঠিকই আছে। আপনারা যারা আমার দর্শক, তাদের মধ্যে এখন এরকম অনেক মানুষ রয়েছেন যারা চাইবেন যে আমি একটা সমুদ্র তীরবর্তী এলাকায় গিয়ে আমি সমুদ্রে নামবো, একটু পা ভেজাবো, একটু বালিতে নাম লিখবো, ঘর বানাবো, অনেক কিছু করবো। এখানে এরকম কোনো স্কোপই নেই, নামানামের কোনো সিন নেই, সব তোমাকে উপর থেকে দেখতে হবে। কারণ সমুদ্র এখানে মারাত্মক গভীর, প্রচুর পাথর, আর যা ঢেউ, পাথরে বাড়ি খাচ্ছে, এখানে মানুষ নামলে আর উঠবে না। যারা ফটোগ্রাফি করতে ভালোবাসে তাদের জন্য এখানে দোলনা করা রয়েছে। তবে এখানে ছবি তোলার জন্য কিন্তু টাকা লাগবে। একজনের জন্য পার পার্সন ছবি তোলার খরচ হচ্ছে এখানে 5000 ইন্দোনেশিয়ান রুপিয়া। ওই রকম দোলনাও রয়েছে। তবে এইসব দোলনায় অ্যাঞ্জেলদেরকেই মানায়। একটা সুন্দরী মেয়ে দোলনায় দুলে ছবি তুলছে, এটা ঠিক আছে। বাট আমি যদি এরকম কালো মোটা চেয়ারে নিয়ে ওখানে উঠি, কীরকম লাগে বলুন তো? মনে হবে গরিলা বসে আছে বালিতে। গরিলা সহ্য হবে? সব জায়গা সবার জন্য নয়। আমার জন্য ট্রেনই ঠিক আছে, হিসাব করে দেখলাম। ওখানে আমি বেশি কমফোর্ট হয়ে যাই। যারা ইনস্টাগ্রামে রিলস টিলস বানাতে ভালোবাসে, ইনস্টাগ্রাম ডাউন আছে, রিচ ডাউন, ফলোয়ার্স বাড়ে না, তারা বালিতে এসে মোটামুটি এক সপ্তাহ ঘুরে যদি প্রচুর রিলস বানিয়ে নেয়, ইনস্টাগ্রাম উঠে যায়। তো যারা ইনস্টাগ্রাম লাভার আছেন, যারা প্রচুর ফলোয়ার্স বাড়াতে চান, ইনস্টাগ্রাম হ্যান্ডেলটাকে সলিড করতে চান একদম, তারাও তাদের ডেস্টিনেশনে বালি রাখতেই পারেন। ব্রোকেন বিচ থেকে হোমস্টেতে ফিরে এসে আমরা আমাদের লাগেজ নিয়ে চেক আউট করলাম। বেলা 12:45 আমরা বোট বুক করেছি নুসা থেকে সানুরে ফিরে যাওয়ার জন্য। তার আগে স্কুটি জমা দিতে হবে এবং জেটিতে পৌঁছাতে হবে। জেটিতে পৌঁছে দেখি ঘড়ির কাঁটা বেলা 1টার ঘর পেরিয়ে গিয়েছে আর আমাদের বোটও চলে গিয়েছে। আমরা সরাসরি চলে এলাম ওই বোট সংস্থার কাউন্টারে পরবর্তী বোটের জন্য। এখন সময় হচ্ছে 1:06। আমরা এখানে রিপোর্টিং করলাম, বললো আপনাদের জন্য বেলা 1:30টার বোট ধার্য হয়েছে। আমরা যদিও এই বোটের টিকিটটা ক্লুক থেকে বুক করেছি, ঠিক আছে। যদি আপনারা ক্লুক থেকে না বুক করেন তাহলে কিন্তু এখানে এসে আপনারা বুক করতে পারবেন। হাতে একটু সময় নিয়ে আসবেন, তাহলে এখানেও কিন্তু কাউন্টার রয়েছে। অনেকে বড় বড় লাগেজও নিয়ে এসছে যারা এখানে স্টে করেছে। আপনারা চাইলে কিন্তু এরকম ট্রলি ব্যাগের সাথে আনতে পারবেন, কোনো অসুবিধা নেই। বেলা 1:30 বোট ধরে নুসা পেনিদাকে বিদায় জানিয়ে আমরা ফিরে এলাম সানুরে। এই ছিল আমাদের বালিতে নুসা পেনিদা আইল্যান্ড ভ্রমণের বৃত্তান্ত। পরবর্তী দুটি পর্বে আমরা ঘুরে দেখব উবুদ এবং বালির নর্থ সাইড। বালি ট্রিপ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা আমার সাথে ইমেলে যোগাযোগ করতে পারেন বা ইনস্টাগ্রামে। সব লিঙ্ক দেওয়া থাকলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং একই সঙ্গে আমাদের এই পর্বের সমস্ত খরচের হিসাবও।